এই অর্ঘ, আরে এদিকে আয়, এদিকে আয়। ওই তো ভাবছিলাম কোথায় হারালি রে। আয় বস আয়। শুধু আমি না, আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছে, মেয়ে শ্রীরূপা সেনগুপ্ত। আমাদের ডিপার্টমেন্টেই নতুন জয়েন করেছে, বায়োটেকনোলজি। হাই, আমি শ্রীরূপা, মাস্টার্সে ভর্তি হয়েছি এই টার্মে। হ্যালো, আমি অর্ঘদীপ চৌধুরী, কম্পিউটার সায়েন্স মাস্টার্স করছি, দ্বিতীয় বর্ষ। একটা ব্যস্ত দুপুরে ইউনিভার্সিটির ক্যান্টিন, চারপাশে গুঞ্জন, খাবারের গন্ধ আর টেবিলগুলোতে বসে থাকা স্টুডেন্টদের ঠাট্টা মশকরা। সৌহার্দ্য, অর্ঘদীপ আর শ্রীরূপার কমন ফ্রেন্ড। হাতে ট্রে নিয়ে ঢুকেই দুজনের পরিচয়টা করিয়ে দিল। তারপর ওরা তিনজন বসে পড়ে। ট্রে থেকে চা আর সিঙারা টপাটপ মুখে চালান করতে করতে শুরু হয় ওদের আলাপচারিতা। আসলে দুজনেই এত ব্রাইট, পরিচয়টা হওয়া উচিত। শ্রীরূপা, ও কিন্তু প্রোগ্রামিং এ ভীষণ পাকা। আমি বায়োলজি ব্যাকগ্রাউন্ডের, কোডিং শুনলেই তো মাথা ঘুরে যায়। তবে মেশিন লার্নিং একটু শিখতে হবে মনে হয়, কারণ আজকাল জেনেটিক্সেও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই হচ্ছে। কি যুগ এসে পড়লো। তা বটে, ওইটা তো এখন বায়োটেকেও দরকার পড়ছে, তাই না? হ্যাঁ, বিশেষ করে জিন অ্যানালাইসিস, ড্রাগ ডিজাইন, সব কিছুতেই ডেটা হ্যান্ডেলিং দরকার। কিন্তু কোডের ওজনে দম বন্ধ হয়ে আসে যে। চিন্তা করো না, আমি আছি তো, যদি দরকার হয় হেল্প করতে পারি। সত্যি বলছো? কিন্তু তুমি তো তোমার প্রজেক্ট, পড়াশোনা এসব নিয়ে নিশ্চয়ই ব্যস্ত থাকো। তার উপর আমাকে হেল্প করার এক্সট্রা চাপ, অসুবিধা হবে না? ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু বন্ধুর জন্য সময় বার করাই যায়। এই তো আমার কাজ শেষ। তুমি বরং মাঝে মাঝে এমন মিট আপের আয়োজন করো, ভালোই হবে। তাহলে এই ইউনিভার্সিটিতে প্রথম দিন, ক্যান্টিন, এ সমস্ত কেমন লাগছে? সত্যি বলতে কি, আমি কলকাতায় প্রথমবার পড়তে এলাম। চারপাশটা নতুন লাগছে, কিন্তু বেশ ইন্টারেস্টিংও। ও আচ্ছা, তার মানে তুমি কি হোস্টেলে আছো? হ্যাঁ, গার্লস হোস্টেলে। খুব একটা মিশতে পারি না কারোর সঙ্গে, ওটাই আমার সব থেকে বড় মাইনাস পয়েন্ট বলতে পারো। তোমার বাড়ি কোথায়? কাছাকাছি? আমার বাড়ি হাতিবাগান, ওই যে যেরকম হয় আর কি, উত্তর কলকাতার পুরনো বাড়ি, বহুদিনের একান্নবর্তী পরিবার সব। যদিও এখন সব ওই জেঠু কাকু তাদের ছেলেমেয়েরা সবাই পড়াশোনা বা চাকরি সূত্রে সেভাবে আর কেউই বাড়িতে থাকে না, যে যার মতো ফ্ল্যাট কিনে সেটেল করে গেছে। বাবা, তাহলে তো বেশ সাবেকিয়ানা আছে। উত্তর কলকাতা মানেই তো শুনেছি সেই বনে দিয়ানার গন্ধ। আমাকে নিশ্চয়ই তোমাদের বাড়ি ঘুরতে নিয়ে যাবে। কি, যাবে তো? নিশ্চয়ই, এনি টাইম। ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে দেখা হবে তোমার সঙ্গে। বলে ফেললে যখন, মাঝে মধ্যেই দেখা হবে তাহলে। আমার মনে হচ্ছে আজকে একটা ভালো কিছু শুরু হতে চলেছে। হ্যাঁ, মাঝে মাঝে এমন অচেনা আলাপ বেশ স্বস্তি দেয়। ঠিক বলেছ। আর অনেক সময় এই অচেনা কথাগুলোই অনেক দিন পর একদিন চেনা হয়ে যায়। দাঁড়ান, শুরুতেই পরিচয়টা করিয়ে ফেলি। এই যে তিনজনকে গল্প করতে শুনছিলেন, তাদের মধ্যে সৌহার্দ্য ভৌমিক আর অর্ঘদীপ চৌধুরী ছোটবেলা থেকে একসঙ্গে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে পড়াশোনা করে বড় হয়েছে। একজনের বাড়ি হেদুয়ায় আর অন্যজনের বাড়ি হাতিবাগানে। দুজনেই মোটামুটি উত্তর কলকাতার পুরনো বনেদি বাড়ির ছেলে। উচ্চ মাধ্যমিকের পর অবশ্য দুজন আলাদা দুটো কলেজে অ্যাডমিশন নেয়। অর্ঘদীপ কলকাতাতেই থেকে যায়, বিদ্যাসাগর কলেজ থেকে অঙ্কে অনার্স করে। আর অন্যদিকে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করার জন্য সৌহার্দ্য চলে যায় আসানসোল। সেখানেই ওর সঙ্গে পরিচয় হয় শ্রীরূপা সেনগুপ্তর। কলেজ দুটো বেস্ট ফ্রেন্ড বলা চলে। তবে এখন অবশ্য সবার অনার্স শেষ, আবার এসে জুটেছে এক গোয়ালে। এক ইউনিভার্সিটি, শুধু ডিপার্টমেন্ট আলাদা। আর সেই সূত্রে আজ প্রথমবার শ্রীরূপার সঙ্গে পরিচয় হয় অর্ঘদীপের। সৌহার্দ্য ওদের কমন ফ্রেন্ড। যাই হোক, পরিচয় তো হলো,
এবার ওদের বন্ধুত্ব ঠিক কোন দিকে এগোয় সেটা জানতে হবে তো। তবে তার আগে চটপট আরও একবার মনে করিয়ে দিই, এখন থেকে ভালোবাসার মরশুম শুধুমাত্র ভূতের গল্পের জন্য নিয়ে চলে এসেছে ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার ঠিক রাত 11টায় একটা করে ভয়ঙ্কর সব ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকছি। শুনছো তো তোমরা? কি বলছো? চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবই করোনি? তাহলে চটপট ডেসক্রিপশনে দেওয়া চ্যানেল লিংকে গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও। এবার চলো শুরু করি আজকের গল্প। আজকের গল্প ছোঁয়াছুঁয়ি ভালোবাসা। গল্পের লেখক প্রীতম, গল্প পাঠে আমি অন্তরা। অবশ্য আমার সঙ্গে কিন্তু আজকে প্রীতমও রয়েছে। অন্যান্য চরিত্রে যারা রয়েছে তারা হলো মৌটুসী, শুক্লা, প্রীতম আর আমি। চলো আর দেরি না করে শুরু করা যাক গল্প। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। শ্রীরূপা, সৌহার্দ্য, অর্ঘ্যদীপ প্রত্যেকেই নিজেদের ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল প্রজেক্ট এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে আবারও এক বিকেলের শেষ আলোয় ক্যাম্পাসের সামনে বাস স্টপে দাঁড়িয়ে আছে কয়েকজন স্টুডেন্ট। হঠাৎ অর্ঘ্যদীপের চোখে পড়ে একটি পরিচিত মুখ, শ্রীরূপা। আরে, এই তুমি? এখানে দেখা হবে ভাবতেই পারিনি। আরে তুমিও এখানে? আমি ভেবেছিলাম তুমি বাইকে যাতায়াত করো। হ্যাঁ, আসলে বাইকেই যাতায়াত করি, তবে আজ বাইকটা বন্ধ। মানে কিছু সমস্যা হয়েছে, তাই ভাবলাম বাস ধরেই ফিরি। আসলে সত্যি বলতে কি, আজ বেরোবার মুখে হঠাৎ করে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড মানে পারুলদি পিছন থেকে ডেকে দিল। ব্যাস অমনি মা আর বাইক নিয়ে বের হতে দিল না। অগত্যা আমাকে এই বাসে চেপেই আসতে হলো। ভালোই হয়েছে। না মানে আজকে একা একা দাঁড়িয়ে থাকতে একটু বিরক্তই লাগছিল। বলো না, আমার জন্য অপেক্ষা করছিলে? তুমি নিজেকে সত্যি খুব স্পেশাল ভাবো, তাই না? ঠিক স্পেশাল না, তবে ওই কেউ যদি আমার এক্সিস্টেন্সে খুশি হয় আর তার বিরক্তিটা একটু কাটিয়ে দিতে পারি, তাহলে তো নিজেকে একটু স্পেশাল লাগেই, তাই না? আসলে ভালো লাগাটা তো খারাপ কিছু নয়, তাই না? একদমই না, বরং অনেক কিছু শুরু হয় এই ভালো লাগা থেকেই। একটু চুপ করে থাকে শ্রীরূপা। এমনিতে সত্যি বলতে কি, ছেলেটাকে ওর প্রথম দিনের দেখাতেই ভালো লেগেছিল। হাওয়ায় চুল উড়ে শ্রীরূপার মুখে লাগে, লাজুক হাসিটা চেপে রেখে সামলে নেয় অবাধ্য চুলগুলোকে। অর্ঘ্যদীপ একটু খেয়াল করে তাকিয়ে থাকে। তুমি জানো, আমি তোমার ওই হাসিটাকে একদম ইগনোর করতে পারি না। তুমি তো দেখি পুরো ফিল্মি কথা বলো। আমি ফিল্মি নই, শুধু অনেস্ট। তোমার সঙ্গে কথা বলে সেদিন সময়টা বেশ ভালোই কেটেছিল। তোমার সঙ্গে কথা বললে আমারও বেশ স্বচ্ছন্দ লাগে, কেমন যেন স্বাভাবিক। শুধু শুধু এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করবে? চলো না, সামনেই একটা খুব সুন্দর এগরোলের দোকান আছে, ওখানে স্পেশাল লাচ্ছা পরোটা দিয়ে এগরোলটা দারুণ খেতে। আমি ট্রিট দিচ্ছি, চলো। এই রে, এখন এগরোল? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এগরোলের পর চায়ের ট্রিটটা কিন্তু আমি দেব। বেশ, তাই হবে। ওরা দুজনেই এগোলো এগরোলের দোকানের দিকে। তারপর দুজনের দুটো স্পেশাল এগরোলের অর্ডার করে দোকানের বাইরে ছোট্ট সিটিংয়ে বসে অপেক্ষা করলো কিছুক্ষণ। ভাবছিলাম বাড়ি থেকে এত দূরে এভাবে একজন অচেনা অজানা কারোর সঙ্গে রোল খাচ্ছি।
এটা সত্যিই কল্পনা করতে পারছি না। আসলে সেভাবে মেলামেশার জগৎটা আমার কখনোই খুব একটা বড় ছিল না। তুমি কি জানো, তোমার চোখে একটা অদ্ভুত সরলতা আছে। তুমি সব সময় এমন খেয়াল করো? মানে এত কিছু? সবার প্রতি না, কিন্তু তোমার ক্ষেত্রে করি। ততক্ষণে অবশ্য এগ রোল চলে এসেছে, আর তাতে বেশ তৃপ্তির কামড় বসিয়ে দিয়েছে দুজনেই। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলো শ্রীরূপা। এগরোলের হাতটা দিব্যি ছেলেটা নিজের ব্যাগের উপর রেখে দিল। তার মানে ছেলেটা এই সমস্ত ছোঁয়াছুঁই বিচার করে না। তুমি কি জানো, আমার মা এখানে থাকলে কিন্তু একদমই তোমায় পছন্দ করতেন না। ওমা, তাই বুঝি? তা জানতাম না, কিন্তু কেন? এই যে এই মাত্র যেটা করলে সেটার জন্য। এগরোল খাওয়া হাতটা ব্যাগের উপর রাখলে, হয়ে গেল তো সব সগরি। উফ, ফর গড সেক, তুমি অন্তত এই নিয়ে তর্কাতর্কি শুরু করো না। ভুলে যেও না তুমি বায়োটেকনোলজিতে মাস্টার্স করছো। এই নিয়ে এমনিতেই আমার বাড়িতে সারা দিন চলছে। এক কাজ করব, তোমাকে একদিন আমার বাড়িতে আমার সঙ্গে নিয়ে যাব। তোমার সঙ্গে আমার মায়ের ভালোই জমবে। সেই ভালো, কাকিমাকে বেশ বাড়ি গিয়ে প্রণাম করে আসবো একদিন। মানে সিরিয়াসলি? এখনকার দিনে এই সমস্ত পা ছুঁয়ে প্রণাম এইসব কেউ করে? নিশ্চয়ই করে, আমি করি। বিশ্বাস করি এতে সত্যি বড়দের আশীর্বাদ পাওয়া যায়। এই শোনো, আমি বিশ্বাস করি যে আমি মানুষকে হৃদয় দিয়ে মন থেকে সম্মান করি, পা ছুঁয়ে নয়। তুমি খুব অন্যরকম অর্ঘ্য। এই অন্যরকমটাই হয়তো ভালো লাগছে। তুমি জানো, তুমিও ঠিক তেমন। তুমি সব জানো তবু লুকিয়ে রাখো। তবু সাহস করছো আমার পাশে দাঁড়ানোর। উফ, দেখলে তো ভাও বেড়ে গেল। যাই হোক, চলো এবার যাওয়া যাক। আচ্ছা, একটা কথা বলো, আজ যদি বাস না আসতো? তাহলে আরো একটু দাঁড়িয়ে থাকতে পারতাম, হয়তো তোমার ঠিক পাশেই। ব্যাস, সেই শুরু হলো শ্রীরূপা আর অর্ঘ্যর একে অপরকে ভালো লাগার জার্নি। তবে সেই ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হতে খুব একটা কসরত দুজনকেই করতে হয়নি। মাঝে মাঝে যা একটু ওই ছোঁয়াছুঁই, ঠেকাঠেকি, বাজ বিচার, একটু আধটু তরজা এসব তৈরি হয়েছে, তবে তার থেকে খুব বেশি কিছু নয়। তবে ভালোবাসা কি আর এসব ছোঁয়াছুঁই মানে বলুন? সে তো তখন অন্ধ, তাই চলুক দ্বিধাদ্বন্দ্ব। তবে ওদিকে অর্ঘ্যর জীবনে কিন্তু অন্যরকম স্ট্রাগল। একেবারে ডাঙায় বাঘ আর জলে কুমির। কেন বলছি কথা? দাঁড়ান, তার একটা ছোট্ট নিদর্শন দিই। সেদিন সকালবেলা সরজু দেবী চা খেতে খেতে গম্ভীর মুখে দু একবার উঠোনের দিকে তাকিয়ে দেখলেন। উকি ঝুঁকি দিয়ে যেন কাউকে একটা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু কি খুঁজছেন, কেন খুঁজছেন কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। খানিক কৌতূহলী হয়ে অর্ঘ্য মাকে জিজ্ঞাসা করল, বলছিলাম মা, কেউ কি আসবে? হ্যাঁ, আসার তো কথা। ওরা তো আর একা ঘোরে না, সব সময় জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায়। আজ যে কি হলো! তার মানে কে একা ঘোরে না? কার কথা বলছো গো তুমি? উফ বাবা, সব কিছু ভেঙে বলতে হবে এই ছেলেটাকে। বলছিলাম, আজ এক শালিক দেখেছি। গোটা দিনটাই আজ খারাপ যাবে। এই তো দেখ না, তোর বাবা অফিসেই যায়নি আজ। আমি তো জানি আজ নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হবে। মা গো, সকাল থেকে মনটা কিরকম কু ডাকছে। মা প্লিজ, একটা পাখি দেখলে কিভাবে দিন খারাপ হয়? এই যুক্তিটা কে তৈরি করেছে বলো তো? সত্যি মা, তুমি না এসব থেকে এবার একটু বেরো। মোবাইলের স্ক্রিন থেকে কোনোভাবে চোখ না সরিয়ে অর্ঘ্য বেশ গম্ভীর গলায় বলে বসল। ব্যাস, অমনি সরজু দেবী গেলেন ফায়ার হয়ে। আহ, আমার পেটের ছেলে হয়ে এমন কথা বলিস? বংশ পরম্পরায় এই বিশ্বাস এসেছে, ঠাকুমার মুখেও শুনেছি।
একটা কথা ভালো করে মনে রাখ, আমি তোর পেটে হইনি বাবু, তুই আমার পেটে জন্মেছিস। তাই কি হলে কি হয় আর কি হলে কি হয় না এসব একদম আমাকে শেখাতে আসবি না। অর্ধেক চুল আমার এই করেই পেকে গেল, আর এখন উনি আমাকে এসব সংস্কার শেখাতে এসেছেন। এই মোবাইলটাই হলো একটা সব থেকে বড় অনাথ সৃষ্টির কারণ। সারাদিন খুটুর খুটুর করেই যাচ্ছে, কি যে আছে ওতে কে জানে। আমি বিজ্ঞানের ছাত্র, মা গো মা, এখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি, এমএসসি করছি, আর দুদিন বাদে চাকরিও করব। আমি এই সমস্ত কুসংস্কারকে না ওই ভিত্তিহীন মনে করি। পাখি, বিড়াল, খাবার সব কিছুতে তুমি ওই অপশগুন খুঁজে বেড়ানোটা না এবার বন্ধ করো মা। তাই তো সেজন্যই তো তোমাকে সেদিন হাতে নাতে প্রমাণ দিলাম, মনে আছে সে কথা? ওমা, কোন কথা আবার? কবে আবার তুমি কোন কুসংস্কারের প্রমাণ দিতে পারলে শুনি? কেন, সেদিন যখন মামার বাড়ি থেকে ফিরছিলি আমাকে নিয়ে, অমনি তোর বাইকের সামনে একখানা বিড়াল রাস্তা কেটে চলে গেল। তোকে বারবার বললাম, ওরে বাবু দাঁড়িয়ে যা, বিড়াল রাস্তা কেটেছে, শুভ নয়। তুই শুনলি আমার কথা শুনলি? তারপর কি হলো? বাড়িতে এসে হোঁচট খেয়ে পড়ে গেলি। হলো তো অমঙ্গল। আরে ধুর বাবা, কোথাকার কথা না তুমি কোথায় টেনে আনো। আরে সে তো একটা সামান্য ব্যাপার। বাড়িতে ফিরে দেখতে না পেয়ে তোমার ওই ভুলভাল জায়গায় ভুলভাল জিনিস রাখার চক্করে আমি জলের বোতলটা খেয়াল না করে হোঁচট খেয়ে পড়ে গেছি। এতে ওই বিড়ালটার কি কর্মদক্ষতা আছে শুনি? হ্যাঁ, আচ্ছা তাই বুঝি? কালই তো তুই ওই বিড়ালটাকে পাত্তা না দিয়ে বেরিয়ে পড়লি, ফল তোর স্কুটার দুম করে বন্ধ, জ্যামে 1 ঘন্টা বসে রইলি। বলেছিলাম তো, কথা শুনলি না। ওগো, ওটা স্কুটারের ব্যাটারি লো ছিল, বিড়ালের সাথে ব্যাটারির কোনো সম্পর্ক নেই। তুমি তোমার বরকে বলো কিপটেমো না করে ব্যাটারিতে একটু চার্জ দিতে, যখন প্রয়োজন হবে স্কুটিটা চালাবে, কিন্তু চার্জ কতটুকু আছে তার খেয়াল রাখবেন না উনি। আর তার দায় গিয়ে পড়বে রাস্তার কোন বিড়াল কেটে গেল সেই বিড়ালের। আশ্চর্য বাবা। ওগো শুনছো, তোমার ছেলের কথা শোনো একবার, তুমি নাকি কিপটে। আচ্ছা তাহলে তোর এই বিভিন্ন ক্লাসের রেজাল্টের মধ্যে ভুলভাল যেগুলো হচ্ছিল তা কি নিজেরই দোষে? অফকোর্স আমার দোষ তো বটেই, কারণ আমি পড়াশোনার থেকে বেশি সময় তোমাকে এইসব কুসংস্কার বোঝাতে গিয়ে নষ্ট করি। আচ্ছা তাই বুঝি? ওগো শুনছো বাবুর বাবা, একবার শুধু শুনে যাও তোমার ছেলের কথা। ওর রেজাল্ট খারাপ হওয়ার জন্য নাকি আমরা দায়ী। আমাদের পেছনে বকতে বকতে ওর নাকি সময় নষ্ট হয়ে যায়। উফ মা, তুমি পারো জানো তো, তিল থেকে তাল করে ফেলতে তোমার জুড়ি মেলা ভার। আরে বাবা, আমি কখন বললাম বলো তো যে তোমার পিছনে বকতে বকতে সময় নষ্ট হয়েছে, তাই জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে? এই তো দেখো না, বসে বসে এখন তুমি আমার সময় নষ্ট করছো কিনা বলো। একটা ইউনিভার্সিটির প্রজেক্ট বানাচ্ছিলাম, সামনেই সেমিস্টার, পারছি, সেই কাজ ঠান্ডা মাথায় তোমার জন্য করতে পারছি। আচ্ছা বাদ দাও সব কথা, তুমি এক কাজ করো তো, কালকে ওই রাত্রে খিচুড়ি বানিয়েছিলে না, ওই খিচুড়িটা আজকে প্যাক করে দিয়ে দাও টিফিনে। মা গো মা, সাহস দেখেছো? ওরে জানোয়ার, খিচুড়ি অযাত্রা, ওসব নিয়ে আবার রাস্তাঘাটে বেরুতে আছে। কোথা থেকে যে তোরা এসব শিখিস কে জানে। উফ, কি আজব ব্যাপার বলো। বলছি মা, ভাত ডাল তরকারি নিয়ে বেরোনো যায়? ওমা, তা কেন যাবে না? কিন্তু তাই বলে তো ইউনিভার্সিটিতে টিফিনের জন্য ভাত ডাল তরকারি এইসব নিয়ে যাবি নাকি? তাহলে তো ব্যাগপত্র সব সগড়ি হয়ে যাবে। আহা, কি উচ্চ বিচার! খিচুড়ি নিয়ে গেলে অযাত্রা, ভাত ডাল তরকারি নিয়ে গেলে সগড়ি হয়ে যাবে। মা, এত নিয়মবিধি তুমি কোন বইতে পড়েছো মা? এই শোনো, মুখে মুখে এত তর্ক করতে তোমার সঙ্গে আমি পারবো না, এই বলে রাখলাম। আর হ্যাঁ, আজকে শনিবার, মাথায় রাখবে কিন্তু, তোমার তো আবার ডিম ছাড়া মুখে ভাত রোচে না। তাই আমি আজ ভাত ডাল আলু পোস্ত করেছি, আর তোমার জন্য একটা ডিম সেদ্ধ করেছি। কিন্তু তুমি আজ টেবিলে বসে কোনোভাবেই খাবে না, সব নিরামিষের জায়গায় ঠেকাঠেকি হয়ে আমিষ হয়ে যাক আর কি। মা, একটা আমিষ খাবার নিরামিষের সঙ্গে ঠেকে গেলে সেটা আমিষ হয়ে যায়? হ্যাঁ গো,
এই সব তত্ত্ব তুমি কোথায় পেয়েছো বলো তো? বিজ্ঞানীরা এখনো সীসা থেকে সোনা আবিষ্কার করতে পারলো না, কিন্তু তোমাদের ওই আমিষের সঙ্গে ঠেকে গিয়ে নিরামিষের আমিষ হয়ে যাওয়ার তত্ত্বটা সত্যি বাবা। আচ্ছা, শনিবার দিন তোমার ভগবান বোধহয় রুষ্ট হবেন বলে তুমি আমিষ খাও না, তাই না? বলি হ্যাঁ গো, তোমার ভগবান নিরামিষ আমিষের পার্থক্য বোঝে? ভগবান সব বোঝেন, তাই বলেই তো আমি সাজার আগে মাথায় জল ছিটিয়ে শুদ্ধি করি। এসব লোকাচার তুমি কি করে বুঝবে? তৈরি হচ্ছে সব বাঁদরের দল। তাই তো, ঠিক আছে মা, তুমি এক কাজ করো, এবার থেকে তুমি আমায় শনিবার হলেই বরং হব্বিষ্যি রান্না করে দিও, সঙ্গে সৈন্ধক লবণ। ছি 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 ছি, এ কি অকথা কুকথা! হ্যাঁ, হবিষ্যি কারা করে জানিস? যাদের বাবা মা মারা যায়। তুই তো চাইছিস, তাই না? চাইছিস যাতে আমরা আর বেঁচে না থাকি, তাহলে তোকে আর রোজ রোজ জ্বলতে হয় না, তাই না? উফ মা গো, এ আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো! হ্যাঁ, তাই তো তাই তো, যদি ছোটবেলায় বুঝতে যে আমি বড় হয়ে এমন অমানুষ হব, তাহলে তখনই তুমি আমাকে হাসপাতালে ফেলে রেখে চলে আসতে। এই ডায়লগটাই তো দেবে এখন, তাই তো? এই কারণেই তো তোদের প্রজন্মের মাথায় কিচ্ছু ঢোকে না। আর তোমরা ভাবো ঘরের কোনায় ঝুলে থাকা লাল সুতোয় সব দুষ্টু আত্মা আটকে যায়। সত্যি তুই তো মজা করে বলিস, কিন্তু এই সুতোটাই তো গতবার তোর রেজাল্ট খারাপ হওয়ার পর বেঁধে দিয়েছিলাম, তারপরই তো উন্নতি। ওটা ওই সুতো পড়ার জন্য নয় মা, আমি রাত জেগে পড়াশোনা করেছিলাম। যদি ওটাই ম্যাজিক হতো তবে সিলেবাস পড়তে হতো না, শুধু সুতো বেঁধেই পাশ করে যেতাম। সে তুই যাই বলিস, আমার বিশ্বাসে আমি অটল। এইসব ছোট ছোট নিয়মই জীবনটাকে ঠিকঠাক চালায়। আর মা, এই নিয়মগুলোই আমাদের আটকে রাখে। আচ্ছা মা, ভাবো তো, যদি আমি বলে দিই যে যেদিন মা সকালে বেশি কথা বলেন সেদিন দিন খারাপ হয়ে যায়, তখন তোমার কেমন লাগবে? তুই কি আমায় অভিশাপ দিচ্ছিস? না মা, না, বিজ্ঞান দিয়ে যুক্তি দিচ্ছি। আর তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, আমি যুক্তির উপর। জানো তো, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। যে নদী হারায় স্রোত, চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। এসব ঠেকাঠেকি বাছ বিচার এইসব থেকে এবার একটু বেরো মা। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য আলাদা বাটি করে রাখবো, ওটা বিজ্ঞান বাটি হবে। হঠাৎ করেই একটা শালিক পাখি উড়ে এসে বসে উঠোনের এক কোণায়। তার আর এক সঙ্গী টুকটুক করে দানার খোঁজ করে উঠোনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়। অমনি সরজু দেবী পুলকিত হয়ে উঠে বলেন, ও বাবা, শান্তি! শেষে 2 শালিক দেখলাম। যাক বাবা, দিনটা মনে হয় ভালোই যাবে। বলেই রান্নাঘরের দিকে চলে গেলেন উনি। আর একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ টিপে হাসতে থাকলো অর্ঘ্য। তারপর মায়ের সঙ্গে এই খুনসুটি করার অপার শান্তি নিয়ে চলে গেল ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আজ সারাটা দিন বেশ ভালোই কেটেছে, তবে এবার বাড়ি ফেরার পালা। বিকেলের নরম রোদ পড়ছে ক্যাম্পাসের বট গাছটার নিচে। গুটি কয়েক ছেলে মেয়ে এখানে ওখানে বসে বসে আড্ডা দিচ্ছে। অর্ঘ্যদীপ বেঞ্চে বসে ল্যাপটপে কিছু একটা টাইপ করছে। হঠাৎ পেছন থেকে শ্রীরূপা হাঁপাতে হাঁপাতে এসে হাজির। ওহ, তুমি এখানে? পুরো ক্যাম্পাস খুঁজে শেষ করে ফেলেছিলাম। তো কেন? হাসতে হাসতে রিল্যাক্স। কি এমন দরকার পড়লো যে গোটা ইউনিভার্সিটিতে সার্চ অপারেশন চালালে? তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে হবে, মানে ওই মেশিন লার্নিং এর একটা টার্ম বুঝতে পারছিলাম না। বুঝেছি, তুমি মেশিন লার্নিং কে অজুহাত বানিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছো। সত্যি বলো। তুমি কি নিজেকে শাহরুখ খান ভাবো নাকি? আমি তো ক্লাসে তোমার বাইরে কাউকে চিনিই না, যার কাছে যাব। ভেবে নিয়েছি তো, এখন বলো কি বুঝছো না? সামান্য দূরত্ব রেখে বসে পড়লো শ্রীরূপা। বাবা, অত দূরে গিয়ে বসলে কেন? বলি আমি কি অচ্ছুত, নাকি আবার এখানেও ঠেকা ঠেকি বাছ বিচারের কোনো ব্যাপার আছে? আমি একটু দূরেই বসবো,
মানে অত পাশে বসতে আমি স্বচ্ছন্দ নই। আরে আমি তো এমনিতে কাউকে ছুঁয়ে ফেলবো এমন মানুষ না। তোমার অদ্ভুত ভয়গুলো কিন্তু একদম বর্ধমান স্পেশাল। আচ্ছা, মানে কিভাবে বুঝলে? কেন? সিম্পল, ওই যে দূরে বসি ডায়লগ, ক্লাসিক মফস্বলের টোন। ঠিক ধরেছ, কিন্তু আমাদের বাড়িতে এসব নিয়ে খুব কড়াকড়ি। ছেলেদের সামনে বেশি হাসা যাবে না, ছেলেদের গায়ে হাত পড়লে পাপ, অমুক দিনে অমুক ছোঁয়া যাবে না, এসব শুনে শুনেই বড় হয়েছি আমি। আর আমি নিজে হাতিবাগানের সাবেকি পরিবারে বড় হয়েছি, তা সত্ত্বেও বহু কুসংস্কারের কথাবার্তা আমিও শুনেছি, কিন্তু শুনলেও বিশ্বাস করিনি। আমার কাছে মানুষ আগে, ছেলে মেয়ে ওসব পরে। তাই তো, আর এই কারণেই তুমি বারবার কুসংস্কার মুক্ত তকমা পাও। তোমার এই পুরনো ধ্যান ধারণাগুলো তুমি সবসময় ক্যারি করে বেড়াও? না, ক্যারি করি না, তবে বলতে পারো হাইড করি। তোমার সামনে একটু লিবারেল সাজার চেষ্টা করি। ও আচ্ছা, তার মানে তুমি হলে একটা ওয়াকিং কন্ট্রাডিকশন। তুমি যেভাবে ডাকো কন্ট্রাডিকশন হলেও আমি চেষ্টা করছি নিজেকে বদলাতে, তবে চেঞ্জ হতে সময় লাগে, অ্যাকসেপ্ট করো। বস্তুত আমিও বিশ্বাস করি বদল চাপিয়ে দেওয়া যায় না, নিজে থেকে আসতে হয়। একটু চুপ করে রইল শ্রীরূপা। জানে এই ছেলেটার সামনে এসব নিয়ে মুখ খুললে খুব একটা লাভ হবে না। মুখে হালকা লাজুক ভাবটা বজায় রেখেও বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি? করো। তুমি যদি দেখো একটা মেয়ে তোমার মতো চিন্তাধারার না, তাও কি তার সঙ্গে বন্ধুত্ব করবে? অবশ্যই করব, তবে শর্ত একটাই, সে যেন অভিনয় না করে, যেমন তুমি করনি, সেটা ভালো লাগলো। তাহলে আজ থেকে আমিও আর অভিনয় করব না। ভালো, তবে এবার একটু কাছে এসে বসো, প্রমিস করছি সায়েন্টিফিক ডিস্টেন্স মেনটেন করব। তুমি সায়েন্টিফিক ডিস্টেন্স বলো, আমি বলি সামাজিক দূরত্ব, পার্থক্য শুধু টার্মে। হঠাৎ করেই ঘড়ির কাঁটা 5টা ছুঁয়েছে, নজরে এলো শ্রীরূপার, তাই তড়িঘড়ি বলে বসলো, আচ্ছা আজ তাহলে আসি, কাল আবার এইসব মেশিন লার্নিং এর অজুহাত ধরবক্ষণ। আজ অলরেডি 5টা বেজে গেছে, 6টার মধ্যে গিয়ে হাত পা ধুয়ে ঠাকুরকে একটু সন্ধে দেখাতে হবে তো। বাবা, হোস্টেলেও তোমার ঠাকুর সন্ধে দেখে? যাই হোক, আমিও অপেক্ষায় থাকবো ওই মেশিন লার্নিং এর অজুহাতগুলোর জন্য। ব্যাস, তারপর আর কি, অপেক্ষা খুব বেশি করতে হয়নি। মোটামুটি বছর দুয়েক এভাবেই চলল, পড়াশোনা, কেরিয়ার, আর তার সঙ্গে অবশ্যই ওই সব বাছ বিচার ছোঁয়াছুঁয়ি নিয়ে তর্ক বিতর্ক। এই সব কিছু সামলে দুজনেই ইউনিভার্সিটি শেষ করলো। তারপর আলাদা আলাদা দুটো প্রাইভেট সেক্টরে জয়েন করলো। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি জয়েন করলো শ্রীরূপা, আর অন্যদিকে একটা সফটওয়্যার কোম্পানি জয়েন করলো অর্ঘ্যদীপ। না না, ওদের সম্পর্কটা নিয়ে দুই বাড়িতে খুব একটা আপত্তি কেউ জানায়নি, বরং দুজনের বাড়িতেই দুজনকে বেশ পছন্দ হয়েছে। এবার তো সরজু দেবী ওদের বিয়ে নিয়েও বেশ সিরিয়াস হয়ে গেছে। এই তো সেদিন সন্ধেবেলায় সুবিনয় বাবু আর সরজু দেবী বারান্দায় দুজনে বসে চা খাচ্ছিলেন। গলায় একটা চাপা উত্তেজনা, বেশ চিন্তিত স্বরে সরজু দেবী বললেন, শুনছো, বাবুর বিয়ের ব্যাপারে এবার একটু সিরিয়াস হতে হবে। মেয়েটা ভালো বলেই মনে হচ্ছে, কিন্তু ঠিকুজি না মেলালে আমি কিন্তু এক পাও এগোবো না, জানিয়ে দিলাম তোমায় আগে থেকেই। সে তোমার ছেলে যতই যেতে যেতে করুক, আমি কিন্তু হুলুস্থুল করে ছাড়বো। ঠিকুজি? তোমার সেই পাজি বিচার? আচ্ছা, এখন কি আর যে যুগ আছে বলো? বরং দুজনের থ্যালাসেমিয়াটা টেস্ট করাই। রক্তের মিল? শুনলেই গায়ে জ্বর আসে। ঠিকুজি না মিললে পরে কি হয় জানো? গ্রহদশা এমন হবে যে বিয়ের পর বিড়ালও ছায়া মারাবে না। কিন্তু রক্তে যদি গরমিল থাকে তাহলে কিন্তু অনেক সমস্যাই বনে রাখলাম। হ্যাঁ গো, তুমি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলছো বলো তো? কই, তোমার আমার বিয়ের সময় তো রক্ত পরীক্ষা করানো হয়নি, বরং ঠিকুজি মিলিয়ে বিয়েটা হয়েছিল বলেই আজ পর্যন্ত আমি তোমাকে সহ্য করে চলেছি। আহা, তাই তো তোমার দয়ার শরীর।
তাই এ যাত্রায় বেঁচে গেলুম নাকি। আর আমি বলি কি, যদি দুজনের ব্লাড গ্রুপে অমিল থাকে তখন আমাদের সুস্থ সবল নাতি নাতনি পেতে দেখবে কি সমস্যা। তোমরা এই রক্ত আর বিজ্ঞান নিয়েই পড়ে আছো, অথচ আমি বলছি বৌমার মঙ্গলের জন্য চন্দ্রদোষ দেখে নিতে হবে। শুধু কি তাই, আমাদের বাবুটার মাঙ্গলিক দোষ আছে কিনা সেটাও দেখতে হবে না? ওসব দেখে না বিয়ে দিলে পরে আর অশান্তি শেষ থাকবে না। শোনো, চন্দ্রদোষ থাকলেও চলবে যদি কোলে পিঠে একটা সুস্থ সবল নাতি নাতনি আসে। তবে শর্ত, দুজনের হিমোগ্লোবিন যেন ঠিকঠাক থাকে। তুমি সব সময় ব্যাপারটাকে ঠাট্টা করো। আমি শুনেছি মেয়েটার গ্রহে কিছু একটা দোষ আছে, সেসব না কাটিয়ে বাবুর আমি বিয়ে দিচ্ছি না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, আর আমি শুনেছি মেয়েটা বায়োটেকনোলজিতে মাস্টার্স করেছে। সেও তোমার ছেলের মতো বিজ্ঞানমুখী, মানে কুসংস্কারের নামে ঝাড়ফুঁক কি আর সেখানে চলবে? তাহলে তো মেয়েটা আমার মুখের ওপর বিজ্ঞানের তত্ত্ব আওড়াবে, তখন তো আর কেউ এতটুকু প্রতিবাদও করবে না। আরে বাবা, তুমি যদি অবৈজ্ঞানিক অযৌক্তিক কিছু কথা না বলো তাহলে এই সমস্যার সমাধান। তুমি বাপু এবার সব থেকে একটু নিজেকে সরিয়ে আনো। হ্যাঁ তাই তো, সব লৌকিকতা ভুলে এখন আমায় যুগের সঙ্গে তাল মেলাতে হবে। ঠিক আছে, তুমি পাঁজি দেখো, আমি রক্ত দেখি। তবে একটা কথা বলি, যদি দুটোরই মিলে যায় তখন কিন্তু বিয়ে পাকা করে ফেলতে হবে, এই বলে রাখলুম। ঠিক আছে, তাই না হয় হবে। এক কাজ করো তাহলে, একেবারে শনি মঙ্গলবার বাদে যে কোনো শুভ দিনে ঠিক করো। এই কেলেঙ্কারি, শনি মঙ্গলবার হবে না? তাহলে ব্লাড রিপোর্ট যদি ধরো শুক্রবারে আসে, শনিবার, তাই বিয়ের পাকা কথাও বন্ধ। হ্যাঁ, শেষ পর্যন্ত এই দিন এলো, বাপ বেটায় মিলে আমাকে নিয়ে এরকম করছো। আর কদিন বাদে পরের ঘরের মেয়ে এসে তোমাদের দেখে সাহস পেয়ে আমার পিছনে লেগে পড়বে। বলেই গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন সরজু দেবী। একটা ছোট্ট ক্যাফে, গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে, জানলার বাইরে নরম রোদ পড়ছে। শ্রীরূপা ঢুকতেই অর্ঘ্যদীপ উঠে দাঁড়ায়। তুমি তো সব সময় দেরি করো, আজও করেছো। না রে বাবা, রাস্তা খারাপ ছিল, আর একটু লিপস্টিকটা লাগাতে গিয়েই না দেরি হয়ে গেল। মানে আজ স্পেশাল ডে বলে এক্সট্রা সাজ, তাই তো? বিয়ের আগে শেষবারের মতো দেখা হচ্ছে, সাজবো না? এত জাঁক জমক দেখে ক্যাফেটাও ভাবছে এরা কি এখানেই বিয়ে করে ফেলবে। একদম হাসবে না তো, 1 মাস পরে তুমিই বলবে এই শাড়িটা পরে কেন বেরোলে। আমি তো বরং বলবো আরো বেশি করে সাজো, যাতে সবাই বুঝে যায় যে তুমি আমার বউ। উফ, আজকাল তোমার ডায়লগগুলো না একদম সিরিয়ালের জামাইবাবুদের মতো শোনাচ্ছে। জামাই হতেই তো চলেছি, একটু অভ্যেস করে নিচ্ছি। এসবের মধ্যেই ওয়েটার এসে চা আর স্যান্ডউইচ দিয়ে যায়। দুজনে নিজেদের মতো করে খেতে শুরু করে। তুমি জানো, মাঝে মাঝে ভাবি এই আমরা যারা এত যুক্তির কথা বলি, স্বাধীনতার কথা বলি, তারাই আবার ওই সব ধূপ ধুনো, বিয়ের কুশল বার্তা, শাড়ির রং এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। মানে এই সমস্ত লোকাচার নিয়ে সিরিয়াসলি। মানে তুমি বলতে চাইছো এ সমস্ত সামাজিক বিয়ে টিয়ে বন্ধ রেখে এখন রেজিস্ট্রি ম্যারেজ করতে? হ্যাঁ, করলেই বা ক্ষতি কি? আলটিমেটলি ঘটা করে বিয়ে করব, তারপর বিয়ের দিন খেতে এসে আত্মীয় স্বজনরা নাক কুঁচকে বলবে মাংস নুন কম ছিল। তার থেকে সেই টাকাটা জমিয়ে রেখে আমরা তো বিদেশে হানিমুন করতে যেতে পারি, তাই তো? সেটাই তো বেটার হতো। ব্যাস, আবার শুরু হলো সেই লজিক। সত্যি বাবা, তুমি পারো। শোনো, আমাদের কিন্তু আগের মতোই থাকতে হবে বিয়ের পরেও, এই খুনসুটি, এই বন্ধুত্ব সবটা। আমিও তো তাই চাই, তুমি যেন সব সময় আমার অর্ঘ্যই থাকো। শুধু স্টেটাসটা বদলাবে, মানুষটা না। তুমিও কিন্তু বদলাবে না, বলো? একদম বদলাবো না, শুধু একটাই অনুরোধ, বিছানায় বসে আমিষটা কিন্তু ঠিক আছে, বিছানায় তাহলে না হয় নিরামিষটাই খাবো। না না, মানে কোনো খাওয়া দাওয়াটাই বিছানায় বসে করা যাবে না, আরও কয়েকটা ব্যাপার আছে। আরও ব্যাপার? সেসব কি? না মানে ওই বাজার টাজার আনার পর একটু গাড়ি টাড়ি ধোয়া, টাকা পয়সাগুলো একটুখানি
মানে ওই ক্লিপ দিয়ে দড়িতে টাঙিয়ে রাখা যাতে শুকিয়ে যায়। না না, ওসব কিছু নয়, একটু গঙ্গার জল। নিশ্চয়ই। বলছি, তুমি কিন্তু প্রতি সপ্তাহে ল্যাপটপটাও মনে করে একটু সাবান জল দিয়ে ধুইয়ে দিও। এবার বিয়ের সানাই বাজলো বলে অবশেষে এলো সেই শুভ দিন, যেদিন দুই বাড়ির সবাই মিলে একজন যুক্তিবাগীশ আর একজন সূচিবায়গ্রস্ত যুগলকে ঘেঁটি ধরে বসাতে চলেছে ছাদনাতলায়। আজ ওদের আশীর্বাদ। তাই কলকাতা থেকে বর্ধমান শ্রীরূপাদের বাড়িতে গিয়ে আশীর্বাদের পর্ব সাঙ্গ হবে, এমনটাই ছিল প্ল্যানিং। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ফিটফাট করে তৈরি করে নিচ্ছিল অর্ঘ্য। হঠাৎ করে মা ঢুকলেন ঘরে। এ কি অমঙ্গলের কথা! দেখো, একটা শুভ কাজে যাচ্ছে, শেষে কিনা পড়লি এই একটা কালো রঙের পাঞ্জাবি। উফ মা, তোমার বোধহয় জানা নেই, আসলে কালো সমস্ত রঙের সংমিশ্রণ। তাই কালো থেকে আলাদা করে কোনো রঙকে শনাক্ত করা যায় না। এর সঙ্গে শুভ বা অশুভ এসবের কোনো যোগ নেই মা। শোনো, এসব জ্ঞানের কথা তুমি তোমার কাছেই রাখো। প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আমরা ছোট থেকে যা জেনে বড় হয়েছি, এখনো পর্যন্ত সেই নিয়মটাকেই মেনে চলবো। তা তোমার ছোটবেলাকার নিয়ম কি বলে? এখন আমার ঠিক কি পাঞ্জাবি পরা উচিত? সবুজ না মেরুন নাকি লাল হলুদ? ইয়ার কি করছো তো? যা খুশি করে নাও। তবে আমি এই বলে রাখছি, আজ তোমার আশীর্বাদ। এমন শুভ দিনে তোমাকে হয় সাদা নয়তো হলুদ পরতে হবে। তার উপর আজ হচ্ছে সোমবার, বাবার দিন। সাদা রঙের পাঞ্জাবি কিনে রাখা আছে, এইসব কালো পাঞ্জাবি ছেড়ে ওটা চটপট পরে নাও। উফ মা গো, কি যে জ্বালায় পড়েছি আমি মা। এখন আমি তোমাকে যে কি করে বোঝাবো যে রঙে কিছু যায় আসে না, আমি জানি না মা। শোনো, এবার থেকে কিন্তু বাড়িতে বৌমা আসবে, এই সমস্ত বাছ বিচার কমাতে হবে, এই আমি বলে রাখলাম। শোনো, এই আমি এখনই বলে রাখলাম বাবু, বিয়ে করছো বলে হাতির 5 পা দেখনি। সব যেমনটা চলছিল এতদিন তেমনটাই চলবে। সংসারের মঙ্গল অমঙ্গল পয়মন্ত বলে তো একটা ব্যাপার আছে নাকি? এসব কিছু মেনে চলেছি বলেই আজ আমাদের দিনকাল ভালোভাবে কেটে যাচ্ছে। না, আর খুব একটা তর্কাতর্কি করতে ভালো লাগছে না অর্ঘ্যর। এমনিতেই আজকে একটা ভালো দিন, তার উপর মনটা বেশ খুশি খুশি আছে। শুধু শুধু মাকে রাগিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। অবশেষে বিয়ে তো হয়েই গেল, কিন্তু এবার বদলালো কি কিছু, নাকি যা আগে ছিল তাই এখনো রয়েছে? আসলে বদলায় না কিছুই, বদলায় সময়, পরিস্থিতি। তবে এক্ষেত্রে ঘটনাটা ঠিক সেরকম নয়। ওই একটা গল্পে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলবে অর্ঘ্যদ্বীপ, সেরকমটা একেবারেই নয়। বরং অর্ঘ্যদ্বীপ সমাজদার, খুব ভালো করেই বুঝেছে এতদিনে যে সমস্ত লোকবিশ্বাস লোকাচার সব কিছুর মধ্যে কুসংস্কার খুঁজে এসেছে, সেগুলোকে পুরোপুরিভাবে নির্মূল করা অসম্ভব। বরং ওই সমস্ত সামাজিকতা, ছোঁয়াছুঁয়ি, ঠেকাঠেকি, বাছ বিচার, এসবগুলোকে একটু পাশ কাটিয়ে এড়িয়ে গেলে বাকিটা কিন্তু চমৎকার। যুক্তিতর্ক চলতে থাকুক, আর সঙ্গে একটু একটু করে কুসংস্কারগুলোকে সাইড কাটিয়ে এগিয়ে যাই আমরাও। তবে দেখুন তো আপনারা, বিয়ের পর অর্ঘ্যদ্বীপরা ঠিক কেমন আছে। দাঁড়ান, তার একটা ঝলক দেখাই। ও বৌদিমণি, এই যে রেখে গেলাম দুধটা গরম করে। আর শোনো, দাদার জন্য ডিম সেদ্ধটাও রইলো। এই পারুল, দুধটা যেন কোনোভাবে ঠেকে না যায়, মাথায় রাখবি। দুধটা কিন্তু আমি আজকে খাবো, আর জয় মঙ্গলবার। কোনোভাবে যদি ঠেকে গিয়েছে না, তোর একদিন কি এই, আমার একদিন। আবার শুরু হলো। একে বলে টকের জ্বালায় পালিয়ে তেঁতুল তলায় বাস। বাবা গো বাবা, সে আর জানি না। এই নাও, আমি দুটো আলাদা জায়গাতেই রেখেছি। জানি তো আজকে জয় মঙ্গলবার, তুমি তো আর আজকে এই ঠেকাঠেকি খাবে না, সেই জন্য টেবিলটা ভালো করে মুছে দুধটা রেখে গেলাম। আর হ্যাঁ রে, আমার ডিম সেদ্ধটা কোথায় রাখলি? ও বাপু, আমি গ্যাসের টেবিলের ওপরেই রেখেছি। ও তুমি যে কোনো সময় নিয়ে খেয়ে নিও দাদা, কিন্তু দেখো কোনোভাবে যেন ছোঁয়াছুঁয়ি না হয়ে যায়, তাহলে কিন্তু আজকে আর রক্ষে থাকবে না। হ্যাঁ মা জননী, সে রক্ষে আমার কোনো কালেই ছিল না। বিয়ের আগে মা ছিলেন, আর এখন বিয়ের পরে ইনি হয়েছেন।
বায়োটেকনোলজিতে মাস্টার্স করেছেন। সেখানে তিনি যে কি করে এ সমস্ত বিশ্বাস করেন আমি জানি না। আচ্ছা বলতে পারিস পারুল, আমিষের সঙ্গে নিরামিষ ঠেকলে যদি আমিষ হয়ে যায়, তাহলে আমি ডবল নিরামিষের সঙ্গে একটা আমিষকে যদি ঠেকিয়ে দিই, তাহলে কি সেই আমিষটাও নিরামিষ হয়ে যাবে? উফ বাবা, মাথাটা দপদপ করছে। শোনো দাদা, অত শত বলতে পারবো না। ওইসব বৌদিমণির সঙ্গে বুঝে নিও। আমার কাজ আমি করে দিয়েছি, এবার আমি চললুম। তোমরা ঝগড়া করেই মরো। বাবা, যেতে হবে। আজকের গল্প ছোঁয়াছুঁই ভালোবাসা এই পর্যন্তই। কেমন লাগলো? বেশ মজার, তাই না? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে। আর হ্যাঁ, লাইকও কিন্তু করতে হবে, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, চ্যানেলটা নিশ্চয়ই এতদিনে সাবস্ক্রাইব করা হয়েই গেছে। চলো তাহলে প্রতিদিনের মতো চলে যাই প্রশ্ন উত্তর পর্বে। তার আগে গত সপ্তাহে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো একটু ঘোষণা করে দিই। তারা হলে স্নেহা দাস, চৈতালি দে সরকার, রিয়া দাস, মোহিনী ভট্টাচার্য, উজ্জ্বল, রুম্পা মান্না, মৌসুমা আক্তার, শান্তনু বর্মন, সৌরভ পাত্র, ঋতু সর্দার, সঞ্চারী নায়েক, শ্রীকান্ত ঘড়ুই, ঈশানী ঘোষ, অর্চিতা ব্যানার্জি, জয়শ্রী কুমারী সহ আরও অনেকেই। তাহলে এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, এই গল্পের প্রধান চরিত্র অর্ঘ্যদ্বীপের বাবার নাম কি ছিল? কি মনে পড়ে গেছে তো? তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে দাও। আগামী সপ্তাহে হয়তো তোমার নামও চলে আসতে পারে এই লিস্টে। আর হ্যাঁ, মনে আছে তো, আগামী শনিবার ঠিক রাত 11টায় এই সপ্তাহে একটা মজার ভূতের গল্প। ভয়, সেই সঙ্গে অল্প অল্প মজা। তাহলে থাকছো তো ভূত চর্চায় শনিবার ঠিক রাত 11টা। আর হ্যাঁ, তার আগে শুক্রবার সন্ধে 8টায় ভালোবাসার ছোট গল্প নিয়ে থাকবো আমি আর প্রীতম। তাহলে আজ চলি।